ইকোনমিক্সের বাংলা হলো কি অর্থনীতি, ঠিক আছে। আমাদের দেশের মধ্যে যত রকম টাকা পয়সা নিয়ে যা খুশি হয়, টাকা পয়সা নিয়ে আমরা যা খুশি লেনদেন করি, টাকা পয়সা ওরিয়েন্টেড যে কোনো ট্রানজাকশন, যে কোনো রকম ভাবনা চিন্তা, যে কোনো রকম পলিসি মেকিং যেগুলো আমরা তৈরি করি, পরবর্তীকালে কি হবে, কিভাবে দেশ চলবে, কোন কোন সেক্টরে দেশ যাবে, এই সবকিছু আমাদের ইকোনমিক্স এর মধ্যে পড়ে, ঠিক আছে। ইকোনমিক্সে আমাদের দেশের সবচেয়ে বড় সংস্থা যেটা আছে সেটা হলো কি রিজার্ভ ব্যাংক, আরবিআই। সবচেয়ে বড় সংস্থাকে, সবচেয়ে বড় সংস্থা হলো কি আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হলো আমাদের দেশের সব থেকে বড় সংস্থা। এটা মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে পড়ে। কার আন্ডারে পড়ে? মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে। অনেকে ফিনান্স বলে, অনেকে ফাইন্যান্স বলে। অর্থ মন্ত্রকের আন্ডারে পড়ে, বাংলা যদি বলা হয় এটা অর্থ মন্ত্রক। আমাদের দেশের অর্থমন্ত্রীর নাম হলো গিয়ে নির্মলা সীতারামন। আজকে ডেটে, আজকে সকালবেলায় যদি কেউ নিউজ ফলো করে থাকিস, আজকে সকালবেলায় বাজেট পেশ হয়েছে। এই যে বাজেট, এই বাজেটগুলোকে বলা হয় অ্যানুয়াল বাজেট বা ইন্টারিম বাজেট। এই বাজেটটা 2026 সালের জন্য হয়েছে। আবার যখন 2027 সালে হবে তখন আবার নতুন বাজেট আসবে। এবার তোরা দেখবি, তোরা যখন যখন ওই অর্ণব স্যার মানে পলিটি পড়াবে, তখন পলিটির আন্ডারে আমরা পড়বো হলো গিয়ে পার্লামেন্টারি সেশন পড়বো। 3টে পার্লামেন্ট সেশন আছে, তার মধ্যে যেটা শীতকালীন অধিবেশন, যেটা উইন্টার সেশন, সেইখানেই এই বাজেট সেশনটা হয়। তো এখন খেয়াল করে দেখ, উইন্টার সেশনের সময় আমাদের বলা ছিল যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মধ্যেই শীতকালীন অধিবেশনটা হয়। তাহলে কি এখন শীতকাল চলছে, ফেব্রুয়ারি মাস, তাহলে সেই রেসপেক্টেই দেখ আমাদের এখন বাজেট বেরিয়েছে, ঠিক। রিজার্ভ ব্যাংক, আমার রিজার্ভ ব্যাংক কিন্তু আমার সাথে কোনো এর কানেকশন নেই, মানে নর্মাল যারা সিটিজেন তাদের সাথে কিন্তু রিজার্ভ ব্যাংকের কোনো রকম কানেকশন নেই। রিজার্ভ ব্যাংক কাদের ব্যাংক? রিজার্ভ ব্যাংক কিন্তু আমার ব্যাংক না। রিজার্ভ ব্যাংক হলো কি ব্যাংকদের ব্যাংক। রিজার্ভ ব্যাংকের সাথে ব্যাংকের সাথে রিলেশন রিজার্ভ ব্যাংকের আছে। আমরা যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চাই, আমরা কোন ব্যাংকে যাবো? নর্মাল যেগুলো ব্যাংক আছে আমাদের, এসবিআই, পিএনবি, এইচডিএফসি, যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে আমরা যাই। কিন্তু ওই যে ব্যাংকগুলো যেগুলোতে আমরা যাই, এসবিআই, তারা কোথায় যায়? তারা যায় রিজার্ভ ব্যাংকে, ঠিক আছে। ওর জন্য রিজার্ভ ব্যাংকের আরেকটা নাম হলো গিয়ে ব্যাংক অফ দ্য ব্যাংক বা মাদার ব্যাংক, ঠিক আছে। ব্যাংক অফ দ্য ব্যাংক কাকে বলা হয়? তাহলে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে। ব্যাংকের ব্যাংক, ঠিক আছে। এই রিজার্ভ ব্যাংকটা তৈরি হয় হলো গিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ, ব্রিটিশ আমলে তৈরি হয়, ঠিক আছে। ব্রিটিশ আমলে তৈরি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ঠিক আছে। 1905-এ যখন এই ব্যাংকটা তৈরি হয়, সেই সময় থেকেই আমরা এই ব্যাংকটাকেই ধরে চলি যে আমাদের দেশের মধ্যে যত রকম টাকা পয়সা নিয়ে যা খুশি অন্তিম ফেসলা, যে একদম ফাইনাল যে ভার্ডিক্ট, সেটা কে দেবে? সেটা আমাদের রিজার্ভ ব্যাংক দেবে, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাংক যদি কোনো স্ট্রাকচার বানাই, স্ট্রাকচারটা কেমন হতে পারে? দেখ, আরবিআই এখানে, রিজার্ভ ব্যাংক সবার উপরে, ঠিক। রিজার্ভ ব্যাংকের আন্ডারে আমি 3টে পার্ট পড়াচ্ছি, দেখ 3টে ছোট ছোট সেকশন। প্রথম দুটো দিয়ে শুরু করি। প্রথমটা হলো গিয়ে পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক মানে কি? গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে। এই ব্যাংকগুলোর আন্ডারে কে পড়ে? এসবিআই পড়ে। দেখ, এসবিআই গভর্নমেন্ট ব্যাংক, লোকে ব্যাংকে যায়, এসবিআই চাকরির জন্য যায়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি, গভর্নমেন্ট ব্যাংক, ঠিক। ইউকো ব্যাংক, তো দেখুন নাম শুনছিস তো? ইউবিআই ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, না আইডিএফসি না, এলাহাবাদ ব্যাংক, এগুলো সবকটা কি? পাবলিক সেক্টর ব্যাংক, মানে গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে। পাবলিক সেক্টর ব্যাংকের সাইড লিখে দিচ্ছি, এটা হলো গিয়ে গভর্নমেন্ট ব্যাংক, ঠিক আছে। ব্যাংক অফ ইন্ডিয়া, বলছি ইউবিআই ব্যাংকটা এখন চেঞ্জ হয়ে পিএনবি হয়ে গেছে। হ্যাঁ, ওই এইটা এর আন্ডার ঢুকে গেছে। এলাহাবাদ ব্যাংক ইউকো মার্জ হয়ে গেছে, এগুলো সব মার্জ হয়ে গেছে। তাহলে এই ব্যাংকগুলো কি আমাদের গভর্নমেন্ট ব্যাংক, ঠিক। আমার দিকে থাকা, এখানে না, এগুলো কি হচ্ছে? পাবলিক ব্যাংক। আরো কি আছে দেখ, 2 নম্বরে কি আছে? প্রাইভেট ব্যাংক।
কি কি হতে পারে? এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি, অ্যাক্সিস ব্যাংক, আইডিএফসি ব্যাংক, আইডিবিআই ব্যাংক, এগুলো অনেক রকম ব্যাংক আছে। ঠিক, এই ব্যাংকগুলো সব প্রাইভেট ব্যাংক। ঠিক, এবার এই ব্যাংকগুলো সবার ব্যাংকে আরবিআই। কনসেপ্টটা বোঝা গেছে? ইজি তো? ইজি। আচ্ছা, এবার এই দুটো ব্যাংক ছাড়াও আরো ছোট ব্যাংক আছে যেগুলোকে বলা হয় মাইক্রো ব্যাংক। ঠিক আছে, এই দুটো ব্যাংক ছাড়াও আরো ছোট ছোট ব্যাংক আছে যেগুলোকে বলা হয় মাইক্রো ফাইন্যান্স বা মাইক্রো ফিন্যান্স ব্যাংক। দেখবি তোদের এইগুলো চোখে পড়েছে, যেমন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, নতুন নতুন ব্যাংকগুলো খুলে দেখবে ছোট ছোট ব্যাংক। না, ব্যাংক অফ বরোদা এই ব্যাংক, ব্যাংক অফ বরোদা গভর্নমেন্ট ব্যাংক। বন্ধন ব্যাংক, বন্ধন প্রাইভেট ব্যাংক, বন্ধন ব্যাংক, এগুলো প্রাইভেট ব্যাংক। যখনই মাইক্রো ব্যাংকের কথা আসবে তখন স্মল ফিনান্স ব্যাংক লেখা থাকবে। ঠিক আছে, যেমন দেখ, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, তারপর উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক, এগুলো আরো অনেক ব্যাংক আছে ইন্ডিয়াতে, লিখে শেষ করা যাবে না, এত ব্যাংক আছে। একটা ব্যাংক আছে কারুর বৈশ্য ব্যাংক, একটা আছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক, অনেক এরকম ব্যাংক আছে। আমি তো শুধু যেগুলো বড় বড় ব্যাংক সেগুলো বললাম। তাহলে এগুলোতে কোনো অসুবিধা, এর মধ্যে কোনো প্রবলেম নেই তো? ইজি তো? তাহলে আমরা এটুকু বুঝলাম যে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সবার উপরে। ঠিক। আচ্ছা, আরবিআই হেডকোয়ার্টার থেকে কোশ্চেন দেয়, আরবিআই হেডকোয়ার্টার কোথায়? আরবিআই হেডকোয়ার্টার হলো কি বোম্বেতে। এইটা কোশ্চেন দেয় মাঝে মাঝে। ঠিক আছে, আরবিআই হেডকোয়ার্টার কোথায়? 2019 সালে ডব্লিউবিসিএস যদি তোরা কোশ্চেন ঘাটিস, ওখানে দেখবি এই কোশ্চেন রয়েছে, ক্লার্কশিপে এই কোশ্চেন এসছে। ঠিক আছে, আরবিআই এর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার কোথায়? আমরা ডিরেক্ট বলে দেবো কোথায়, বোম্বেতে বা মুম্বাইতে। আগে বোম্বে ছিল, এখন নাম হয়ে গেছে কি মুম্বাই। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এইটুকু অব্দি হলো। এইবার আমরা দেখব যে একটা রিলেশন দেখব। কি কি রিলেশন? এর সাথে এই দুটো ব্যাংকের রিলেশন, যে কেমন করে এরা চলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো এর পরের টপিক হলো গিয়ে ইনফ্লেশন। বাংলায় বলে কি? বাংলায় বলে মুদ্রাস্ফীতি। কোন জিনিসের দাম যদি হুট করে বেড়ে যায়, কোন জিনিসের দাম যদি হুট করে বেড়ে যায়, সেটাকে বলা হয় ইনফ্লেশন। যেমন আজ থেকে 5 বছর আগে মাটনের দাম কত ছিল? 500 টাকা, 600 টাকা, 700 টাকা। তারপরে দেখবি তারা পরের বছর হচ্ছে ওটা 800 টাকা, তারপর বছর ওটা 700 টাকা, মানে 850 টাকা। আমাদের ওখানে তো এখন 940 টাকা মটন, 1 কিলো মটনের দাম 940 টাকা। তাহলে কি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক বছর একটা জিনিসেরই প্রোডাক্ট বাড়ছে। ঠিক, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে বলা হয় কি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির আরো অনেক রকম ভাগ আছে, আস্তে আস্তে পড়বো। তাহলে বেসিক জিনিসটা বোঝা গেল যে মুদ্রাস্ফীতি কি জিনিস। আমি বাংলা তো পারি না ভাই। মুদ্রাস্ফীতি রশ্মি, আমি বাংলা লিখি না মোটামুটি 10 বছর হয়ে গেছে, কোনো আইডিয়া নেই। বাংলা বানান ফানান প্রচুর ভুল হবে আমার। তাহলে এটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এবার এসব করিস না ভাই, বাইরে যাবে, ইউটিউবে যাবে, লোকে কিস্তি মারবে। আচ্ছা, ইনফ্লেশন যে জিনিসটা, এবার আমাদের গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্ট কি চাইবে যে সবসময় দাম বাড়ুক? গভর্নমেন্ট যদি ভাবে যে দাম বাড়ুক, তাহলে তো গরিব লোকেরা না খেতে পড়ে যাবে। তাহলে গভর্নমেন্ট সবসময় কি চায়? যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিটা দিন 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 যাতে কমে যায়, যাতে কমে আস্তে আস্তে, তাই না? তাহলে সেইটার জন্য কিছু ট্যাকটিক্স রয়েছে আরবিআই এর কাছে। ঠিক আছে, সেইটা আমাদের এখন করতে হবে, যে টু কন্ট্রোল ইনফ্লেশন। ঠিক আছে, সেইটা আমাদেরকে করতে হবে। এটার জন্য আমাকে প্রথম করতে হবে যেটা, তার নাম হলো কি রেপো রেট, রিভার্স পারচেজিং রেট। ফুল ফর্ম দেবে না, চিন্তা নেই, শুধু কনসেপ্ট পড়তে হবে।
প্রথম টপিকের নাম কি? রেপো রেট। ঠিক আছে, একটু কঠিন জিনিস, আস্তে 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 বুঝতে পারবো আমরা। সাপোজ ধর একটা ব্যাংক আছে এসবিআই, আর এর উপরে কে আছে বলেছিলাম? আরবিআই। তাহলে এবার এসবিআই কাছে আমরা যাই, ব্যাংকে সব জিনিসপত্র রাখি, টাকা পয়সা রাখি। এবার কোনো সময় এসবিআই মনে হলো যে আমার কাছে না টাকার একটু শর্টেজ রয়েছে। এসবিআই তাহলে কার কাছে যাবে? আরবিআই এর কাছে। তাহলে এসবিআই যখন আরবিআই এর কাছে যাবে যে প্লিজ আমাকে একটু টাকা দিয়ে দাও, ঠিক, তখন আরবিআই কি বলবে? ও আচ্ছা, তুমি তো নিচে গিয়ে কাস্টমারের থেকে টাকা পয়সা নেবে, তুমি তো এখান থেকে ওকে লোন দেবে, যদি লোন দাও তাহলে এখান থেকে তুমি নিশ্চয়ই ইনকাম করবে, ইন্টারেস্ট কামাবে, সুদ কামাবে তো, ঠিক? তাহলে আমি তোমাকে ভাই ফ্রিতে কেন দেবো? আমিও তোমার থেকে সুদ নেব। তাহলে যে দামে আরবিআই তার নিচের যে ব্যাংকগুলোকে টাকা দেয়, ঠিক আছে, যে সুদে দেয়, সেই সুদটাকে কি বলি আমরা? রেপো রেট। ঠিক আছে, কন্ডিশনস কি? রেপো রেটটা তখনই দেয় যখন ওই ব্যাংকের টাকাটা 2 থেকে 14 দিনের জন্য লাগে। ঠিক আছে, এসবিআই বললো আমার টাকাটা এই সপ্তাহে লাগবে, আমার 7 দিন 10 দিন এর মধ্যে আমি টাকাটা ফিরিয়ে দেবো। তাহলে তখন আরবিআই কি বলে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে আমি রেপো রেটে টাকাটা ধার দিচ্ছি। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আরবিআই যে ইন্টারেস্টে বা যে সুদে আরবিআই এর নিচের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে টাকা দেয়, সেই সুদের যে রেটটা, সেই ইন্টারেস্ট যে রেটটা, সেই ইন্টারেস্ট রেটটাকে আমরা কি বলি? রেপো রেট। ক্লিয়ার হলো? ইজি? লিখে নাও। বলতে পারছি তো? সত্যি তো? ঠিক আছে। আমি কি বললাম? এইখানে আছে এসবিআই, এইখানে আছিস তুই, তাহলে পরবর্তীকালে তো বলো তো বিয়ে করবি, ঠিক আছে? এবার তো টাকা দরকার, তুই তো প্রচুর টাকা উড়িয়েছিস চাকরি পাওয়ার পর, বাইক কিনেছিস, ইয়ে করেছিস, অনেক কিছু করেছিস, টাকা পয়সা হাতে নেই, বাড়ি থেকে বলছে বিয়ে করতেই হবে। তাহলে সেই রেসপেক্ট কি হচ্ছে? তুই এসবিআই কাছে যাবি, এসবিআই কাছে গিয়ে বলবি আমাকে টাকা দাও, তাহলে এসবিআই বলবে হ্যাঁ ভাই আমি টাকা দিতে কোনো সমস্যা নেই, আমি তোকে লোন দিয়ে দিচ্ছি। এবার তোর মতো 1000 জন গেছে, এসবিআই টাকা ফুরিয়ে গেছে, এসবিআই বলছে আচ্ছা সবাইকে দেবো, সবাইকে দেবো, আমি 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 আগে এর থেকে টাকাটা নিয়ে নিই। এবার যেই টাকাটা ওকে দিল তখন আরবিআই বলছে ও বাবা তুমি তো ওকে সুদে দিচ্ছ, তুমি তো ইনকাম করছোই, তাহলে আমি তোমাকে ফ্রিতে কেন দেবো? আমি তোমাকে আমার সুদে দেবো। তাহলে এখানে সবসময় মাথায় রাখতে হবে যে রেপো রেট যেটা আছে, রেপো রেটটা সব সময় আমাদের যে ইন্টারেস্ট যেটা আমাদের কাস্টমারকে দেবে সেটার থেকে সবসময় কি হবে? কম হবে। কেন হবে? দেখ, আমি ধরে নিচ্ছি যে ও ব্যাংকের থেকে টাকা নিচ্ছে। এবার ওকে ব্যাংক বলবে আচ্ছা চলো তোমাকে 10% ইন্টারেস্ট আমি টাকা দেবো, মানে তুমি 1 লাখ টাকা নিলে তুমি পরের বছর আমাকে 1,10,000 টাকা ফেরত দেবে, ঠিক? তাহলে আরবিআই কে তো নিশ্চয়ই 10% থেকে কমই রাখতে হবে, তাহলে তো ব্যাংকটা ইনকাম করবে, তাই না? এ যদি 5% দেয় আরবিআই কে টাকাটা, তাহলেই তো এই ব্যাংকের কাছে 5% টাকাটা ইনকাম হবে, তাই না? তাহলে তাহলে এসবিআই নর্মাল কাস্টমারকে যদি 10% টাকা দেয়, তাহলে আরবিআই কাছ থেকে টাকা নিচ্ছে, তাহলে একে তো নিশ্চয়ই এর থেকে অনেক কমই রাখতে হবে, তাহলেই তো এই মাঝখানের যে গ্যাপটা, সেই গ্যাপটাই তো ইনকাম হবে, ঠিক তো? তার মানে কি এই রেপো রেটের অ্যামাউন্টটা, রেপো রেটটা সব সময় লাস্টের যে কনজিউমারের যে ইন্টারেস্ট রেট তার থেকে কমই হতে হবে। এবার তো ওরকম তো কোনো গাধা লোক নেই যে এখান থেকে বললো চল ভাই আমি তাহলে দিচ্ছি 10%, এবার ব্যাংকের লোকটা পাগল হয়ে গেছে বলছে আমি ওকে দিচ্ছি 5%, তাহলে তো প্রত্যেক রেসপেক্টে এর 5% লস হচ্ছে, তাই না? ও তো দাম দিয়ে কিনছে, সস্তায় বিক্রি করছে, তো লস তো। ওকে কি করতে হবে? সস্তায় কিনতে হবে আরবিআই থেকে, দাম বেশি দামে বিক্রি করতে হবে। বুঝা গেছে? তাহলে রেপো রেটটা সবসময় অন্তিম যে ফাইনাল যে কনজিউমার তার ইন্টারেস্ট রেটের থেকে সবসময় কি হতে হবে? কম হতে হবে। আমাদের দেশের রেসপেক্টে এটা 3 থেকে 5%-এর মধ্যে ভেরি করে, এভারেজে 4% থাকে, কিন্তু ওটা সবচেয়ে কমলে 3%, ম্যাক্সিমাম হলে 5%। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? চলো যেটুকু যেটুকু লেখা লিখে নাও, এর পরেরটাই যাবো আমরা। আচ্ছা হয়েছে। এইবার
এর আগে কি বললাম যে একজন লোককে আর এসবিআই টাকা দিচ্ছে। এইবার বিয়ের মৌসুম, ও গেছিল বিয়ের জন্য লোন চাইতে, আগের বার যেটা বললাম, ঠিক তো? এসবিআই টাকা ছিল না, এসবিআই রেপো রেটের জন্য এনেছে, কারণ 2 থেকে 14 দিনের জন্য, ঠিক? এইবার এসবিআই এর কাছে একসাথে 1000 জন লোক চলে এসেছে, আমার টাকা চাই, আমার টাকা চাই, আমার টাকা আমি একে রেখেছি, আমি তুলতে পারবো না কেন? হতেই পারে আমরাই এসবিআই দেখেছি, আমাদের টাকা রেখেছি, সবাই একসাথে চলে গেছি এসবিআই এর কাছে যে আমার টাকা এখনই লাগবে। যেমন কোভিডের সময় হয়েছিল যে আমাদের টাকা এখনই লাগবে, তাহলে কি সঙ্গে সঙ্গে সবাই যদি চলে যায় এসবিআই এর কাছে, এসবিআই তো হ্যাঁ বল, ওই ধরনের রেপো রেটের ক্ষেত্রে যদি এসবিআই আরবিআই থেকে 2 থেকে 14 দিনের মধ্যে বলে যে আমি টাকাটা তুমি দাও, আমি তোমাকে এই টাকাটা পেমেন্ট করে দেবো, ওটা ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? ওই ধরনের রেপো রেট 2 থেকে 14 দিন। কিন্তু যদি ওটা হয়ে যায় তখন মানে হ্যাঁ, তো না না 2 থেকে 14 দিন ইন্টারেস্ট দিতেই হবে, ইন্টারেস্ট দিতেই হবে, সেহেতু 2 দিনের জন্য নাকি 14 দিনের জন্য, 2 থেকে 14 দিনের ব্যাকেটের মধ্যে যখনই পড়বে তখন রেপো রেটে খেলা হবে, ঠিক আছে? বলবো তখন তার জন্য আলাদা সেকশন আছে, ওর জন্য এই সাবজেক্ট একটু হালকা অন্যদের থেকে একটু মানে জটমটো। তাহলে এসবিআই এর কাছে 4 জন গেছে, 4 জন 1000 জন গেছে, কথা বলতে সবাই বলছে আমি টাকা রেখেছি, আমার টাকা এখনই চাই। এসবিআই তো পাগল হয়ে যাবে যে ভাই তোর টাকা তো আমি খাটিয়েছি মার্কেটে, অন্য লোককে লোন দিয়েছি আমি, এখন তুই চাইলে আমি করে দেবো। তাহলে এরকম টাইপ সিচুয়েশন যদি চলে আসে যে ইমার্জেন্সি দরকার, আজকেই দরকার, আজকে রাতের মধ্যে দরকার টাকা, ইমার্জেন্সি প্রভিশন, তখন এসবিআই এখানে যায়, আবার যায়, বলছে আমি তো রেপো রেট নিয়ে নিয়েছিলাম তোমার থেকে, কিন্তু আরো চাপ আসছে, আমার আজকে টাকা দরকার। আরবিআই বলছে আমার প্রচুর টাকা আছে, তোকে সব দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু এইবার কিন্তু তোকে রেপো রেটে দেবো না। রেপো রেট কার জন্য? 2 থেকে 14 দিনের জন্য। তোকে আমি কিন্তু রেপো রেটে দেবো না, তোর আজকে দরকার আমি আজকে টাকা দিয়ে দেবো। সেইটাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, এমএসএফ। এমার্জেন্সি, এটা হলো কি এমার্জেন্সি ফান্ড, এটা হলো কি এমার্জেন্সি ফান্ড, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, বোঝা গেল? এক্ষুনি ধরুন এক্ষুনি চাই আমার টাকা, তাই না? তো এটা এখন টাকা দেওয়ার কোনো ব্যাপারই না, একটা ক্লিক করে টাকা চলে আসবে। তাহলে ওই এক ক্লিকের জন্য মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি। এইবার জিনিসটা তুই, এবার তোরা আমাকে জিনিসটা বল যে এই এমএসএফ এর যে ইন্টারেস্টটা হবে, সেই ইন্টারেস্টটা রেপো রেটের থেকে কম হবে বেশি হবে? বেশি হবে, কারণ ইমার্জেন্সি দিচ্ছে, তাহলে এর সবসময় কি হবে? এটা রেপো রেটের থেকে বেশি হবে, ঠিক আছে? বোঝা গেছে? এটা খুব বেশি হাই ওঠে না, এটা ওই 4 থেকে 6% মধ্যেই ঘোরাফেরা করে। যদি রেপো রেট 5% থাকে তাহলে এমএসএফ 6% হবে, রেপো রেট 3% থাকলে এমএসএফ 5% হবে। এগুলো ফিক্সড না, বছরে 8 বার চেঞ্জ হয় রেপো রেট, বছরে এই রেট গুলো 8 বার করে চেঞ্জ হবে। সুতরাং আমি এখন একটা রেট বলে দিলাম, তুই আজকে রাত থেকে চেঞ্জ হয়ে গেছে, আমাকে বলবি স্যার উল্টা পাল্টা করেছে, ওর জন্য আমি একটা ব্র্যাকেট করে দিচ্ছি যে এর মধ্যেই থাকবে, এর বাইরেও যাবে না, এর নিচেও নামবে না। বুঝা গেছে? ইজি? দেখে নাও। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এসবিআই বলছে আরবিআই থেকে তোমার থেকে আমি টাকা নেবো, কিন্তু আমি তোমাকে 14 দিনের মধ্যে ফেরত দিতে পারবো না, এর থেকে বেশি দিন সময় লাগবে। তখন আমি বলছি কোনো সমস্যা নেই ভাই, আমি তোকে দেবো টাকা, তার জন্য আলাদা রেট আছে, সেই রেটটা কি বলা হয়? ব্যাংক রেট। রেটটা কি বলা হয়? ব্যাংক রেট। তাহলে আমরা এইখানকার রেসপেক্টে 3টে জিনিস করলাম, যে সেই দিনকে বা সঙ্গে সঙ্গে টাকা দেবে, সঙ্গে সঙ্গে বিকালে টাকা দিয়ে দেবো, তার জন্য কি এমএসএফ, 2 থেকে 2 দিনের জন্য কি রেপো রেট, 14 দিনের থেকে বেশি হলে ব্যাংক রেট। এই তো বুঝে গেছিস। সমস্যা হলো কি বলতো, এই জিনিসগুলো যদি তোরা বই থেকে পড়িস না কিছু বুঝতে পারবি না, এদের ল্যাঙ্গুয়েজ গুলোই উল্টা পাল্টা লেখে, সব বছর লোক না তো। এটা আরো কম হবে, মানে সবচেয়ে বেশি হবে এমএসএফ, তারপরে হবে রেপো রেট,
তারপরে হবে ব্যাংক রেট। ব্যাংক রেট সবচেয়ে কম, মানে আরবিআই রেসপেক্টে সবচেয়ে কম। আন্দাজে, হ্যাঁ। লাস্টে আরো কম হবে, আর একটু বেশিতে হবে। যতদিন টাকা রাখবে ততদিন তো ইনকাম দিতে হবে, টাকা দিতে হবে তো। তুই একটা ফোন কিনলি, 10,000 টাকা দিয়ে, এবার তুই কিনলি ইএমআই তে। তুই দেখবি 3 মাসের জন্য যদি ইএমআই করিস তখন তুই টোটাল অ্যামাউন্টটা খুব বেশি হয় না, ওই 11 হবে। যেই 6 মাস করে একটু বেড়ে গেছে, দিয়ে 1 বছর করলে আরো বেড়ে যাবে, 2 বছর করলে আরো বেড়ে যাবে। তো যত দিন বাড়াবি তত অ্যামাউন্টটা বাড়তে থাকবে, ঠিক তো? কেন বাড়ে অ্যামাউন্টটা? তোরা সরল সুদ করেছিস, সরল সুদের ফর্মুলা কি ছিল? প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট আর টাইম বাই 100 করেছিস না? তাহলে এটা কি হচ্ছে? টাইম, টাইম তো মাল্টিপ্লাই হচ্ছে, তো টাইম যত বাড়বে সুদ তত বাড়বে। বুঝে গেছে? তাহলে আমরা কি কি পড়লাম? আবার রিক্যাপ। ইনফ্লেশন করলাম, আরবিআই সম্পর্কে জানলাম, রেপো রেট পড়লাম, এমএসএফ পড়লাম, ব্যাংক রেট পড়লাম। ঠিক আছে? এইবার এইবার ব্যাংকের যে রেট, না, ব্যাংক রেট মানে হলো গিয়ে 14 দিনের থেকে বেশি সময়। বলবো তারপর বলিনি আগে। ব্যাংক রেট কথার মানে হলো গিয়ে কি, 2 থেকে 14 দিনের জন্য তো রেপো রেট হয়ে গেল। 14 দিনের থেকে এখন ব্যাংক বলছে আমার কাছে অত টাকা নেই যে আমি তোকে 14 দিনের মধ্যে ফেরত দিতে পারবো, আমার সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 1.5 মাস সময় লাগবে। তাহলে কি ক্রস করে যাবে, তখন বলবি তোমার রেপো রেটে কাজ চলবে না, তাহলে তোমাকে এখন ব্যাংক রেটে যেতে হবে। ব্যাংক রেটে যেতে হবে, বুঝে গেছো? ব্যাংক রেটে কত পার্সেন্ট বেশি হবে ওর থেকে, রেপো রেট থেকে বেশি হয়, আরেকটু বেশি হবে, এক্সাক্ট জানি না, কিন্তু প্রায় মানে 6 বেশি হয়, 6.7। তখন পয়েন্টে খেলা হয়, খুব বেশি নিলে তো আর ও তো কাউকে দিতে পারবে না, তাই না? তাহলে এসবিআই ধরে নিচ্ছি কথা কথা যে কোনো একটা মাসের সেকেন্ড সপ্তাহের শনিবার ব্যাংক বন্ধ থাকে, ধরে নিচ্ছি এটা 8 তারিখ পড়েছে, এর পরের দিন কি রোববার, ব্যাংক এমনি বন্ধ, এটা 9 তারিখ পড়েছে। এর পরের দিন ধরে নিচ্ছি মন্ডে 10 তারিখ, ধরে নিচ্ছি কারোর জন্মদিন পড়েছে, কোনো বড় মহাপুরুষের জন্মদিন পড়েছে, ব্যাংক বন্ধ। তাহলে কি ব্যাংকে যেমন টাকা আছে, কিন্তু ব্যাংক বলছে ভাই আমি 3 দিন টাকাটা আমাকে দিয়ে কি করবো, লস তো। এতে 1-2 টাকার ব্যাপার না, কয়েকশো কোটি টাকার ব্যাপার। আমি 3 দিন আমাকে যদি টাকাটা পড়ে থাকে, তো টাকাটা তো ভ্যালু নেই, কোনো জিরো ভ্যালু তো। তাহলে তখন এসবিআই কি বলে আরবিআই কে, স্যার আমার যে টাকা পড়ে আছে আপনি কি টাকাটা নেবেন? তাহলে বলছে হ্যাঁ নেবো, কোনো সমস্যা নেই, তোমার থেকে আমি টাকাটা নিয়ে নেবো। এবার এসবিআই বলছে ও আচ্ছা, যখন আরবিআই তুমি আমাকে টাকা দিয়েছিলে, তোমার থেকে যখন টাকা দিয়েছে তখন তুমি সুদ নিয়েছিলে, আমি যখন টাকা দিচ্ছি তুমি সুদ দেবে না? বলছে হ্যাঁ সুদ দেবো, কিন্তু তুমি এক্সপেক্ট করবে না যে আমি তোমাকে রেপো রেটের সমান টাকা দেবো, কারণ রেপো রেটের সময় তোমার মজবুরি ছিল, তোমার ওটা প্রয়োজন ছিল, ওর জন্য তোমাকে আমি দিয়েছি, আমার কিন্তু কোনো প্রয়োজন নেই, তুমি আমাকে রাখতে দিচ্ছ তাই রাখছি, কিন্তু এরকম হবে যে আমার প্রয়োজনে আমি তোমাকে টাকাটা দিচ্ছি। তাহলে তুমি এটা এক্সপেক্ট করবে না যে আমি রেপো রেটে সমান টাকা তোমার থেকে নেব, সমান রেটে নেব। তাহলে রেপো রেটে সময় নর্মাল ব্যাংকের প্রয়োজন ছিল, কিন্তু এখন তো আরবিআই প্রয়োজন নেই। তাহলে আরবিআই তখন কি বলছে, তোমাকে আমি ইন্টারেস্ট দেবো, তোমাকে সুদ দেবো, কিন্তু রেপো রেটের সমান সুদ দেবো না, তোমাকে আমি রেপো রেটের সমান সুদ দেবো না, কিন্তু এটা তুমি ভেবো না যে রেপো রেটের সমান সুদ নিয়ে নেবে। তাহলে এই যে সুদটা যেটা নর্মাল ব্যাংকে আরবিআই দেবে, এতক্ষণ কে দিচ্ছিল সুদ? এ ওকে দিচ্ছিল, এখন আরবিআই কে দেবে, কারণ টাকাটা আরবিআই এর কাছে যাচ্ছে, ঠিক? এই যে সুদটা, এই সুদটাকে বলা হয় কি, ইজি রিভার্স রেপো রেট। আগেরটা রেপো রেট ছিল, এটা উল্টো যাচ্ছে, রিভার্স রেপো রেট। ঠিক আছে? তাহলে রিভার্স রেপো রেট এইটার যে পার্সেন্টেজটা, সেটা সবসময় রেপো রেটের থেকে কি হবে, কম হবে, রেপো রেট সবসময় বেশি হবে।
ঠিক আছে? রেপো রেট যদি 4% থাকে, রিভার্স রেপো রেট 3% হবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বলো। মূল্যবৃদ্ধি, হ্যাঁ ওই তো সময় রেসপেক্টে একটাই জিনিস, যদি সময় রেসপেক্টে দিন দিন টাকা বাড়তে থাকে, ওর পরিমাণ সেম কিন্তু দাম বাড়তে থাকে। এই পেনটা 2 বছর আগে দাম ছিল 10 টাকা, আগের বছর যে 15 টাকা, এবছর যে 20 টাকা। তাহলে কি পেনটা টেনই তো রয়েছে, তার প্রোডাক্ট সেমই আছে, শুধু জিনিসের দাম বাড়ছে। এইবার আমি আইটা কেন বললাম যে ইনফ্লেশন সমাজের জন্য ক্ষতিকর, বললাম না? কেন বললাম? সাপোজ ধর এই যে গাজী স্যার বসে আছে, গাজী স্যার লটারি পেয়েছে 1 লাখ টাকা, ঠিক আছে? তো ওখানে 1 লাখেরই 1 লাখের লটারি পেলি। এবার ও প্রতিদিন আমাদের এই বারাসাত থেকে যায় বাড়ির দিকে, বাড়ির থেকে রুটি কলা খেয়ে আসে, বাড়িতে গিয়েও হয়তো রুটি মাছ ফাছ খায়, কিছু ভাত ফাত দিয়ে, শুধু বিরিয়ানি গন্ধ হয়ে লাগে আসে, বিরিয়ানি দোকানে দিয়ে তাকাই না। এখন হাতে টাকা নেই কি করবে? কিন্তু যদি 1 লাখ টাকা হাতে চলে আসে, ও দোকানে যাবে, মেনু ফেনু দূরে, যার সব নিয়ে, ঠিক? এবার সব নিয়ে এলো, এবার ধরে নিচ্ছি এটা বিরিয়ানির দাম 150 টাকা, ও তো প্রচুর টাকা। ও কি বলবে? আচ্ছা চল 200 টাকা, 50 টাকা টিপস, ঠিক আছে? ওইটা 50 টাকা টিপস। এবার এরকম টাইপের ধরে 50 জন 1 লাখ টাকা করে পেয়েছে, সবাই তো ওই দোকানটাতে যাবে, সবাই টিপস দেবে। এইবার দোকানের মালিক কি ভাববে, যে দোকানদার যে কাস্টমার গুলো আসছে, ও কিন্তু 200 টাকা দিতে পারছে, ও কিন্তু 150 টাকা মালিক খাচ্ছে, কিন্তু দিচ্ছে কত টাকা? 200 টাকা। তার মানে কি আমার বিরিয়ানির দামটাই মনে হয় কম। ও তখন কি করবে? এইটার বদলে কি করে দেবে? 200 টাকা। আরেকবার বলছি, কি বললাম? যে সাপোজ ধর কোথাও তুই কোথাও খেতে গেছিস, আচ্ছা সাপোজ ধর এবার তুই লটারি পেয়েছিস 1 লাখ টাকা। এবার তুই হাই ফাই একটা ধরে নে ফাউন্ডেশন, ধরে নে একটা মেরিনের ফাউন্ডেশন, যেটা দাম 900 টাকা। এটা তুই অনেকদিন ধরে ভাবছিস কিনবো, উইশ লিস্ট করা রয়েছে, কিনতে পারছিস না। এইবার 1 লাখ টাকার রেসপেক্টে 900 টাকা, কোনো ব্যাপারই না। ডেলিভারি বয় নিয়ে এসছে 900 টাকা, 1000 টাকা দিয়েছে, ও 1000 টাকা ক্যাশ দিয়েছে ডেলিভারি বয়কে, কিন্তু দাম কত ছিল ওটা? 900 টাকা। এবার ডেলিভারি বয় 100 টাকা খুঁজছে, কোথায় 100 টাকা আছে, বলছে লাগবে লাগবে না, নিয়ে যান। তাই না? এরকমটা যখন সিচুয়েশন তৈরি হবে, তখন কি হবে? ওই যে কোম্পানিটা যে 900 টাকা বিক্রি করছিল, তখন ওর দাম বাড়ি কত করে দেবে? 1000 টাকা, কারণ তোর মতো অনেক লোক 1000 টাকা দিচ্ছে, তাই না? তাহলে এরকম একটা সিচুয়েশন, তার মানে কি এটা তুই বলছিস না, কিন্তু তোর পকেটের ক্যাশ টাকাটা বলছে। তাহলে মার্কেটের মধ্যে যত ক্যাশ থাকবে, তত মার্কেটে সব জিনিসের দাম বাড়তে থাকবে। ক্যাশ যত কমে যাবে, এর দাম কমে যাবে। এবার এটা আরবিআই কিভাবে কন্ট্রোল করে সেটাও আসবো। আরবিআই কাছে একটা ছোট চাবি আছে, এবার যেগুলো পড়লাম সেগুলোকে নিয়ে খেলা হবে, দেখ এবার। তাহলে এই কোশ্চেনে কি বললাম আমি? লিকুইডিটি কি করছে এটা, তার মানে কি ইনফ্লেশন কার জন্য তৈরি হয়? লিকুইডিটির জন্য। লিকুইডিটি মানে তরলতা, লিকুইডিটি মানে কি? ক্যাশ টাকা, ক্যাশ মানে। এর জন্য গভর্নমেন্ট চায় ক্যাশ টাকা, লিকুইড ক্যাশ টাকা, যেটা হাতের সামনে রয়েছে আমাদের, ক্যাশ টাকা। যদি ক্যাশ থাকলে অনেক, মানে ক্যাশ হাতে রাখতে ইচ্ছা করে না, ক্যাশ থাকলে খরচা হয়ে যায়। কেন 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 খরচা হয়? লিকুইডিটি। লিকুইডিটি হলে তোর যদি ইচ্ছা করে তুই তুই সেটা তো খরচ করবি। তোকে টাকা নেই, হয়তো পকেটে ইউপিআই তে রয়েছে টাকা, কিন্তু তুই ভাববি ঠিক আছে থাক, কিন্তু যখন পকেটে মানি ব্যাগ খুলবি এতগুলো টাকা বেরোবে, আচ্ছা ঠিক আছে একটাই তো দিয়ে দিস। এই করতে করতে কি হয়? জিনিসের দাম বাড়তে থাকে। বুঝা গেছে? তাহলে কি হচ্ছে? লিকুইডিটি কি তৈরি করে? ইনফ্লেশন। ঠিক বুঝে গেছে? আমরা দাম বাড়াচ্ছি, হম হম। আমরা নিজেরাই দাম বাড়াচ্ছি। নিজের দাম বাড়াচ্ছে। হ্যাঁ, এইবার দেখ মজাটা কোথায়। এইবার এই যে লিকুইডিটিটা আমি কি বললাম, এইটা লটারি পেয়ে হয়েছিল, এখন লটারি ভুলে যান। এখন ধরে নে এটা ব্যাংক থেকে তুই লোন নিয়েছিস, কথা কথা বলছি, এবার ব্যাংক থেকে তুই লোন নিয়েছিস,
এবার ব্যাংক লোন দিয়েছে বলেই তোর পকেটে টাকা রয়েছে, ঠিক তো? ব্যাংক যদি লোন না দিত টাকা থাকতো না, ঠিক? ব্যাংক লোন দিয়েছে বলে টাকা রয়েছে। এইবার মজাটা দেখ, এটি হলো ইকোনমিক্স এর মজা। এবার দেখ, আমি কি প্রথমে বললাম রেপো রেট, আরেকটাকে বলে দিলাম না রেপো রেট আরবিআই এর থাকে। তাহলে আরবিআই কাকে দিচ্ছে? এটা এসবিআই কে রেপো রেটে দিচ্ছে, আরবিআই দিচ্ছে। ভালো করে বুঝবি, আরবিআই রেপো রেটে কাকে দিচ্ছে? এসবিআই কে। এসবিআই কাকে দিচ্ছে? নর্মাল ইন্টারেস্টে, নর্মাল লোনে পাবলিক কে দিচ্ছে, ঠিক? পাবলিক কাছে কি আছে? ক্যাশ। ক্যাশ যদি থাকে তখন কি হবে? জিনিসেরও দাম বাড়িয়ে যাবে, এমনকি ডিমান্ড প্রচুর বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড যে বেড়ে যাবে কি হবে? সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে গেলে কি হবে? রেট বেড়ে যাবে, প্রাইস বেড়ে যাবে। রেট লেখা উচিত না, প্রাইস বেড়ে যাবে। তাহলে মজাটা দেখ, যদি কথার কথা বলছি, এখানকার যে রেপো রেট যদি 4% থাকে, ভালো করে বুঝবি, যদি রেপো রেট 4% থাকে, এসবিআই আছে কত কততে এলো? 4%-এ। এসবিআই তোকে দিচ্ছে কত পার্সেন্টে? 10%-এ। তোকে টাকা রয়েছে, তুই লোন নিয়েছিস, প্রচুর টাকা ক্যাশ হয়ে গেছে হাতে, তুই এবার খরচা করা শুরু করছিস, জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছিস, যেটা একটু বললাম। এখন এরকম টাইপের দাম বাড়ছে বাড়ছে, গরিব মানুষ খেতে পারছে না, গভর্নমেন্টের চোখে পড়ছে। গভর্নমেন্ট বলছে, ও আচ্ছা তুমি লোন দিচ্ছ, হাঁটা যাবে না, লোন ফোন দেখাচ্ছি। এবার এই যে রেপো রেটটাকে বাড়িয়ে দিয়ে আমি 10%-এ, এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে হয় না কোনোদিন, ধরে নিচ্ছি 10% বাড়িয়ে দিল, তখন কি ব্যাংক থেকে 10%-এ দেবে? থাকবে না, 20% দেবে। ব্যাংকে টাকা রাখবে তো, ব্যাংক থেকে 20% দেবে। এইবার তুই ভাববি, লোন নেবো, 20% সুদ দিতে হবে, না থাক লোন নেবো না। যেই তুই লোন নিলি না, ক্যাশ নেই হাতে, ডিমান্ড নেই হাতে, সাপ্লাই নেই হাতে, প্রাইস কমে গেল। তাহলে কি হচ্ছে? আরবিআই কি করছে? শুধুমাত্র রেপো রেট বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলি জিনিসটা কি? আমাদের ঘুমাচ্ছিস? তাহলে তাহলে কি হচ্ছে? রেপো রেট যদি কমিয়ে দেয় কি হবে? তাহলে ক্যাশ বেড়ে যাবে, যে জিনিসের দাম বেড়ে যাবে। রেপো রেট যেই বাড়িয়ে দিল, জিনিস কমে যাবে। তাহলে দেখ কত সুন্দর একটা ট্যাকটিক্স বার করেছে। ইজি না? নিজের মতো করে এরকম চার্ট না, নিজের মতো করে লিখবি। এই চার্ট গুলো বাড়ি কিছু চুজ যাবে না, সুতরাং এইটাকে নিজের মতো করে লিখবি। সে তুই ফটো তোল, যা তোল, নিজের মতো করে বাংলায় হোক, ইংলিশে হোক, হিন্দিতে হোক, উর্দুতে হোক লেখ। এই তো আরবিআই রেপো, আরবিআই রেপো রেটে এসবিআই কে রেপো রেটে টাকা দিচ্ছে। তাহলে এসবিআই ওর থেকে বেশি ইন্টারেস্টে মানে পাবলিককে দিচ্ছে। যে পাবলিকের কাছে টাকা আসছে কি হচ্ছে? ক্যাশ আসছে। ক্যাশ যেই আসছে ও বাজারে গিয়ে ডিমান্ড তৈরি করছে, ডিমান্ড যে তৈরি হচ্ছে সাপ্লাই করছে, সাপ্লাই রেসপেক্টে জিনিসের দাম বাড়ছে। যদি রেপো রেট এর মানে ইন্টারেস্টটা আরবিআই বাড়িয়ে দেয়, তাহলে আমাদের যে এসবিআই, সে আমাদের থেকে বেশি ইন্টারেস্ট নেবে। বেশি ইন্টারেস্ট নিলে নর্মাল লোকজন কম লোন নেবে, কম লোন নিলে টাকা পয়সা হাতে কম থাকবে, কম থাকলে আমাদের এই সব জিনিসগুলো কমে যাবে। ঠিক আছে, নিজের মতো করে লেখো। এটা খুব চাপের, এই সেকশনটা দেখতে লাগছে এরকম, বাড়িতে গিয়ে সব জটলা লেগে যাবে। এমএসএ, ব্যাংক রেট সব জটলা লেগে যাবে। মিলিয়ে নেওয়ার কথা আজকে। যদি আজকে থেকে না পড়িস, কালকে চালাবে সব আউট। আরবিআই রেপো রেট বাড়ালে এসবিআই এর ইন্টারেস্টটা বেড়ে যাবে। হ্যাঁ, ইন্টারেস্ট বাড়লে পাবলিকের টাকা আসবে, পাবলিকের টাকা থাকলে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বে, সাপ্লাই বাড়লে প্রাইস বাড়বে। রেপো রেট বাড়ালে প্রাইস কমবে। জলকা ঘুম পাচ্ছে, বুঝতে পারছো? রেপো রেট বাড়ালে প্রাইস কমবে। এটা কিছু বলার নেই। এইবার আরবিআই এই যে, আচ্ছা আমাদেরকে পাবলিককে লোন দেয় কে? এসবিআই। গভর্নমেন্ট ব্যাংক, যে কোনো ব্যাংক, তাই না? যে কোনো ব্যাংক লোন দেয়, এসবিআই নাকি লোন দেয়? বাকিগুলো কি করে? মাছি মারে। তাহলে পাবলিককে লোন দেয় হলো গিয়ে আমাদের নর্মাল ব্যাংক, ঠিক তো? এদের প্রাইভেট গভর্নমেন্ট দুটোই দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো ব্যাংক দিতে পারে। আমি যে ব্যাংকে রাখবো টাকা, সেই ব্যাংকই দেবে আমাকে। তাহলে পাবলিককে ব্যাংক কি করে? লোন দেয়। তাহলে ব্যাংক কোথা থেকে দেয়? ব্যাংকে টাকা আছে বলেই দেয়, ঠিক তো? আর ব্যাংক বলছে, আচ্ছা দাঁড়া, তোর এবার টাকাগুলোকে আমি খাচ্ছি।
যদি তোকে টাকাই না থাকে তাহলে হ্যাঁ তুই তাহলে কাউকে টাকা লোন দিতে পারবি না, তোকে ব্যবস্থা করছি। আরবিআই এবার নর্মাল ব্যাংকে কি বলে, ভাই তোর যত টাকা আছে তুই 3% টাকা আমার কাছে জমা রাখবি। কি জন্য? সিকিউরিটি পারপাস। যদি তুই কালকে পালিয়ে যাস ওই নীরব মোদীর মতো, বিজেপি যদি পালিয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে ওই যে লোকগুলোকে টাকা কে দেবে? আমাকে টাকা দিতে হবে তো। তাহলে তুই আমাকে 3% টাকা আমার কাছে জমা রাখবি, কি রেসপেক্টে? সিকিউরিটি মানি। সিকিউরিটি মানিতে আরবিআই কি বলছে, নর্মাল ব্যাংকগুলোকে, ভাই তুই ব্যাংকে ইন্ডিয়াতে অপারেট করতে হলে, ইন্ডিয়াতে বিজনেস করতে হলে তোর যা টাকা আছে সব মিলিয়ে তার 3% টাকা আমার কাছে তুই জমা রাখবি। ঠিক? কিসে জমা রাখবি? ক্যাশে, লিকুইডে, ক্যাশে জমা রাখবি। এই যে সিকিউরিটি মানি 3%, এই 3% টাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও, CRR। ঠিক? তাহলে দেখ এই ব্যাংকের কাছে আমি বলবো কি বললাম, আর ধরো সাধারণ মানুষ ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোন নিচ্ছে, যে কোনো ব্যাংক থেকে, যে কোনো লোককে ব্যাংক লোন দিয়ে দিচ্ছে। কারণ লোন দিলে কি হবে, ব্যাংকে ইন্টারেস্ট পাবে, ইন্টারেস্টে ব্যাংক গ্রো করবে, কত টাকা হবে, যে কোনো জায়গায় যে কোনো যে টাকা দিতে পারে। তখন এবার আরবিআই বলছে, ভাই তোর জন্যই, তুই লোন দিচ্ছিস বলেই আমাদের দেশের মধ্যে এত দাম বাড়ছে, তুই লোন দেওয়া বন্ধ করে দে, দাম কমে যাবে। ব্যাংক বলছে দেখ, আরবিআই বলছে তখন আরবিআই বলছে আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনছিস না তো, তাহলে এই যে টোটাল যে তোর ব্যাংকের টোটাল অ্যাসেট আছে, টোটাল অ্যাসেটের 3% তুই আমাকে জমা রাখবি অ্যাজ এ ক্যাশ ফর্মে, সিকিউরিটি মানি। দেখবি বিভিন্ন রকম কলেজ ফলেজরা ভর্তি হলে দেখবি আগের থেকে কলেজ টাকা নিয়ে নেয় সিকিউরিটি মানি বলে। যদি পরবর্তীকালে তুই লাইব্রেরি বই চুরি করিস, তাই না, হতেই পারে না, সবাইকে নেবে। যদি কোনো মানে ফ্যান বিকিয়ে দিস, পদ্ম ফুট করে দিস, ঠিক আছে, যদি কোনো লাইট ধরে ফেলিস, ওই টাকা তোকে চাইতে পারবো না আমি, তাহলে তোর সিকিউরিটি মানি কেটে নেবো টাকাটা। ওটা তো সিকিউরিটি মানি। তাহলে এখানকার রেসপেক্টও কি, ব্যাংক যখন ইন্ডিয়াতে অপারেট করবে তখন ব্যাংক আরবিআই কে সিকিউরিটি মানি দেবে। সিকিউরিটি মানি কত? 3%। এটাকে আমরা কি বলছি? ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ করছে কার কাছে? আরবিআই এর কাছে। তাহলে আলটিমেটলি দেখ, ব্যাংকের কাছে কত ছিল আগে? 100% টাকা। ঠিক? এখন কত পার্সেন্ট হয়ে গেল? 97% টাকা। ঠিক তো? তাহলে 3% আরবিআই এমনি খেয়ে নিল ওর থেকে। ঠিক? আচ্ছা, না ওইটা ঢুকে গেল ভিতরে। যদি ব্যাংক কোনদিন বন্ধ হয়ে যায় তখন আরবিআই টাকাটা ফেরত দেবে ওকে। তো ব্যাংক কোনদিন বন্ধ হবে? কোনদিন বন্ধ হবে না। থেকে গেল এই যে কত টাকা কামাচ্ছে সেই বেলা। তাহলে আরবিআই 3% টাকাটা নিয়ে নেয়, যে কোনো ব্যাংকের থেকে নিয়ে নেয়। ওইটা আমাদের সিকিউরিটি মানি হিসেবে থাকবে, তোর ব্যাংকের টাকা সিকিউরিটি মানি। ওটা তুই না কাজ করতে পারবি ওই টাকায়, না ওই টাকা তোর কাছে আছে, তুলতে পারবি না, আর ওই টাকাতে ইন্টারেস্ট পাবি না তুই। এইবার আরবিআই এর থেকে টাকাটা নিয়েছিল কেন বলতো, ঘুরিয়ে ফিরিয়ে, যাতে ওর যাতে কোমর ভেঙে দিতে পারে। ব্যাংক যদি 3% নিতে, কি কোমর ভাঙবি আমার? তুই আমি যে লোন দিলাম এখন তাই লোন দেবো, ওই টাকাটা আমাকে পড়েই থাকতো, আমার জায়গায় তোমার কাছে রয়েছে, তো আমি লোন দেওয়ার আগে এমনিই দেবো। আরবিআই বলছে ও আচ্ছা তাই ব্যাপার। তাহলে তোমার কাছে যত টাকা আছে, যে কোনো ব্যাংকে যত টাকা আছে, আরবিআই এখন কি বলছে, তোর কাছে যা টাকা আছে কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে একটা অ্যামাউন্ট তোর কাছে ক্যাশ টাকা হিসেবে তোর কাছে রাখবি, ওইটাকে তুই হাত দিবি না, ওটা এমার্জেন্সি ফান্ড। যদি তুই না রাখিস তোকে আমি রিভার্স রেপো রেট দেবো না, তোকে ব্যাংক রেট দেবো না, তোকে রেপো রেট দেবো না, তোকে ডিলিস্ট করে দেবো ইন্ডিয়া থেকে, কেউ তোকে জানবি না, ওই ভয়। পাঁচ মিনিট ব্রেক নে, 5 মিনিট ব্রেক নিয়ে দেবো, এটাকে পজ করে দেবো। তারপর ছুটি পরীক্ষা পরীক্ষা নিয়েই যাবে, দেখেন স্যার নিতে যাবে। তাহলে 3% অ্যামাউন্টটা কি করছে আরবিআই এজ এ সিকিউরিটি মানি রেখে দিচ্ছে।
তবুও তো ব্যাংক লোন দিচ্ছে। আরবিআই কাজটা কি ছিল? লোনটাকে আটকানো, ঠিক তো? এবার সেই রেসপেক্টে আরবিআই বলছো আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই তো প্রচুর তো টাকা আছে, তুই লোন দিচ্ছিস, তুই একটা কাজ কর, কিছু টাকা অ্যাজ এ সিকিউরিটি মানি, অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে, সিকিউরিটি ক্যাশ মানি নিজের কাছেই রাখ, আমাকে দিতে হবে না, নিজের কাছে রাখবি। কিন্তু ওটা যদি তুই ভেঙেছিস কাউকে লোন দেওয়ার জন্য, তাহলে কিন্তু পেনাল্টি দেবো, ঠিক আছে? তাহলে কি এই যে সিকিউরিটি মানি, এইটাকে বলা হয়, এইটা কত পার্সেন্ট থাকে জানিস? এটা থাকে হলো 18% ব্যাংকের। ভেবে দেখ, 18 আর 3 কত হলো? 21%। তাহলে এখন এটা যে কত হয়েছে? 21% মাইনাস করলে 79 তাহলে ব্যাংক যা অপারেশন করে সবকিছু সব এই টাকায় করে। এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড লিকুইডিটি রেশিও, SLR, ঠিক আছে? স্ট্যান্ডার্ড না, স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও, স্ট্যাটুয়েটরি লিকুইডিটি রেশিও। যদি এই টাকাটা কোনো ব্যাংক নিজের কাছে ক্যাশ ফর্মে না রাখে, তাহলে আরবিআই ফাইন মারে, ফাইন মারে ডিরেক্ট। আর এই ফাইন কোটিতে হয়, লাখ ফাঁকের ব্যাপার। স্যার এই মানে এসএলআর তো এটা মানে টাকা বাড়া এটা লিমিট তো এই তো কোন ব্যাংকের 18%, কোন ব্যাংকের যদি 100 টাকা যদি টোটাল থাকে, তার কাছে 18 টাকা। যদি কারোর কাছে 1000 টাকা থাকে, তাহলে 180 টাকা। 18 টাকা বাদ দিয়ে যখন লোন দাও এই টাকা নিজের কাছে রাখবে ক্যাশ ফর্মে। যদি ইমার্জেন্সি পারপাস ওর কোনো অপারেশন চলছে, ওর বাবা গেল, গিয়ে বললো যে আমার এখনই 5 লাখ টাকা লাগবে, এবার সেই মুহূর্তে কি ব্যাংক বলবে একটু বসুন, আরবিআই থেকে টাকা নিয়ে আবার দিচ্ছি আপনাকে? সম্ভব না, সঙ্গে সঙ্গে লাগবে। তখন এইখান থেকে টাকা দেবে, কি আবার কি যে টাকা দিয়ে দিল আরবিআই থেকে টাকা নেবে, নিয়ে আবার এইটাকে আগের জায়গায় ফিল আপ করতে হবে, ফিল আপ করতে হবে। বুঝা গেছে? এটাকে আমরা কি বলছি? স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও, SLR। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আরবিআই সম্পর্কে পড়লাম, এরপরে ইনফ্লেশন পড়লাম, মুদ্রাস্ফীতি, তারপরে আমরা পড়লাম হলো রেপো রেট, তারপরে আমরা পড়লাম MSF, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, তারপরে আমরা পড়লাম ব্যাংক রেট, তারপরে আমরা বললাম রিভার্স রেপো রেট, তারপরে আমরা পড়লাম ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে আমরা পড়লাম স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। তাহলে এতগুলো জিনিসপত্র আমরা এখন পড়লাম। বুঝা গেছে? আমরা এবার একটা নতুন জিনিসের দিকে যাব, ছোট্ট একটু পয়েন্ট, জাস্ট ওইটাকে টাচ করে আজকে বন্ধ করে দেবো বাস। সেটা হলো কি জিডিপি, দেশের জিডিপি। বলে না আমাদের জিডিপি এত, আমাদের দেশের মধ্যে এই মাপকাঠির জন্য 3খানা সেকশন রয়েছে, 3টে জায়গা রয়েছে। একটাকে বলা হয় জিডিপি, একটাকে বলা হয় জিএনপি, একটাকে বলা হয় এনএনপি। এই হলো 3টে আলাদা সেকশন। এইটা হলো গিয়ে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হলো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? এই হলো গিয়ে 3টে জিনিস। লিখে নাও টুক করে, তারপরে এই জিনিস সম্পর্কটা হালকা বলে দেবো, বলে ক্লাস শেষ করবো। আমরা আজকে শুধু ছোট্ট করে এইটুকু দেখবো, তারপরে আজকের মতো ইতিহাস আবার পরে। তোদের সবার বাবা কিছু কিছু ইনকাম করে, করে নিশ্চয়ই। যদি বাবা নিজের মা করে, করে কেউ না কেউ করে। সবার টাকা একসাথে জড়ো করে, ঠিক আছে? প্লাস সাপোজ ধর আজকে ওর বাবা ইনকাম করে, ওর মা হাউস ওয়াইফ, ধরে নিচ্ছি আমি জানি নাকি, ধরে নিচ্ছি আমি মা হাউস ওয়াইফ। তাহলে মা তো রান্না করছে,
মা যদি কারো বাড়িতে কাজের মহিলা না থাকে, সে বাসন মাজছে, ঘর মুছছে, আজকে যদি মা এগুলো করা বন্ধ করে দেয়, যদি করবোই না, যা করা করে না, বাবা কি করবে? বাবা তো করতে পারবে না, তখন কি আর কাজের মহিলাকে রাখতে হবে? ঠিক তো, তাকে তো টাকা দিতে হবে। তার মানে কি, মায়ের যে কাজগুলো, সেগুলো তো এক ধরনের সেবা। ঠিক তো, ওগুলোকেও টাকা দিয়ে বিচার করা যায়। নেয় না আলাদা ব্যাপার, বাইরের কান্ট্রিতে নেয়, আমাদের দেশে নেয় না, বাইরের কান্ট্রিতে তো নেয়। তাহলে কি হচ্ছে, কারোর ডিরেক্ট ইনকাম, কারোর বিজনেস, আর কারোর এই যে সার্ভিস, সব কটা যদি জড়ো করিস ইন্ডিয়া সব মিলিয়ে, সেটাকে আমরা কি বলছি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। টোটাল ইনকাম প্লাস টোটাল সার্ভিস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটিক্যাল বাউন্ডারি। এবার মজা দেখ, কি বললাম? টোটাল ইনকাম প্লাস টোটাল সার্ভিস উইদিন ইন্ডিয়ান পলিটিক্যাল বাউন্ডারি। এবার এই জিনিসটার মানে কি? ইন্ডিয়ান পলিটিক্যাল বাউন্ডারি, ভাব এবার, এবার মজাটা দেখ। ধরে নিচ্ছি আমি এইটুকু লেখা আছে, এটুকু হয়েছে তো সবার লেখা, লিখে টুক করে। এবার আমরা একটা ছোট জিনিস দেখবো, যে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি কি, পলিটিক্যাল বাউন্ডারি কি। হয়েছে? টোটাল ইনকাম আর টোটাল সার্ভিস অফ উইদিন ইন্ডিয়ান পলিটিক্যাল বাউন্ডারি। ধরে নিচ্ছি এটা ইন্ডিয়া, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা ইন্ডিয়া। এবার এই পোর্শনে কি আছে দেখ তো, এখানে আন্দামান টান্দামান রয়েছে না, আর এই পোর্শন লাক্ষাদ্বীপ আছে। এবার জিনিসটা দেখ, আমাদের জিওগ্রাফিক্যাল বাউন্ডারি মানে কি? এই যে বর্ডারটা তৈরি করেছে আমাদের ব্রিটিশরা, এটা আমাদের জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। এখান থেকে যদি আমি টপিক্যাল চলে যাই পাকিস্তানি, এখানে চলে গেলে এই এই পোর্শনটাতে নেপাল, এই পোর্শনে ভুটান, তাই না, এই এই পোর্শনে বাংলাদেশ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে যে আমি টপকাবো, তখন আমি কি করবো, আমার জিওগ্রাফিক্যাল টেরিটরি, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি টপকে গেলাম, ঠিক না? এখান থেকে যেই টপকাবো, আমি জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বেরিয়ে গেলাম। এবার ধরে নে আমি হলাম সাউথ ইন্ডিয়ার কোনো একটা লোক, যে মাছ চাষ করি, ঠিক, মাছ ধরতে বেরোয়। এবার মাছ ধরতে ধরতে আমি এখানে চলে এসেছি, এটা তোমার জিওগ্রাফিক্যাল টেরিটরি থেকে বেরিয়ে গেলাম আমি, ঠিক না? কিন্তু যেহেতু এই পোর্শনটা আমাদের দেশের মধ্যে রয়েছে, এটা আমাদের পলিটিক্যাল বাউন্ডারি। বুঝা গেছে? এই যে লাইনটা দেখছিস, এই লাইন থেকে যেই বেরিয়ে গেলাম, তাহলে আমি ইন্ডিয়ান জিওগ্রাফিক টেরিটরিতে বেরিয়ে গেলাম, ঠিক আছে? কিন্তু এই পোর্শনে যখনই গেলাম, তখন এই পোর্শনটা কি বে অফ বেঙ্গল, ঠিক তো, বঙ্গোপসাগর তো, এটা এটা বঙ্গোপসাগর, এইটা কি আন্দামান, তাহলে আন্দামান তো ইন্ডিয়ার পার্ট, তাহলে এই এই জায়গাটা আমাদের একটা এক্সটেন্টে কি ইন্ডিয়ারই কন্ট্রোলে, তাহলে কি এইটা আমাদের পলিটিক্যাল বাউন্ডারি। ঠিক আছে, যেই আমি এইখানে গেলাম এত অব্দি পলিটিক্যাল বাউন্ডারি, যে যে এখান থেকে বেরোবো, এখান থেকে বেরোতে গেলে দেখা যাবে যে এইটা আমাদের চলে গেল ইন্টারন্যাশনাল ওয়াটারের ক্ষেত্রে, ইন্ডিয়া ওখানে চলে গেল। তাহলে কি যতক্ষণ আমাদের এলাকাটা রয়েছে, ততক্ষণ আমাদের এই পোর্শন গুলো আমাদের পলিটিক্যাল বাউন্ডারি। এখানে দেখ এই পোর্শনের জায়গাটা রয়েছে, এই জায়গাটা তো ইন্ডিয়া পার্ট না, লজিক্যাল তো পার্ট না, কিন্তু এই পোর্শনটা ইন্ডিয়া কন্ট্রোলে তো, কারণ এইখানেও ইন্ডিয়ার পোস্ট আছে, এইখানেও ইন্ডিয়ার পোস্ট আছে, তো অন্য কোনো দেশের লোক ঢুকলে তো ইন্ডিয়াকে অ্যাটাক করা হবে। তো যখন পাকিস্তানের জাহাজ এইখানটা দেশ উপরে বসে বলছে, তাহলে আমি ছেড়ে দেবো? ও তো বলতেই পারে আমি তোমার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে নেই,
কিন্তু ওটা আমাদের পলিটিক্যাল বাউন্ডারি, ওখানে আসা মানে কি আমাদের দেশের মধ্যেই আসা, বুঝে গেছে? তাহলে কি এইখানের কোন একটা লোক, আপাতত তোরা ছোটবেলায় পড়েছিস না বোম্বে হাই, মনে আছে যেখান থেকে তেল তোলা হয়? তো তেল কোথায় তোলে? তেল তো সমুদ্রের মধ্যে থেকে তোলে। ওটাকে মাটির মধ্যে ছড়িয়ে আছে, ওটা তো সমুদ্রের মধ্যে আছে। তার মানে কি ওইটা আমাদের পার্ট এর মধ্যেই রয়েছে, ঠিক? তাহলে কি এই পোর্শনটা কেন ওখানে আছে? কারণ এটা আমাদের পলিটিক্যাল বাউন্ডারি পার্ট, রাজনৈতিক পরিসীমার পার্ট। ওটা আমাদের ভৌগোলিক পরিসীমা, এটা আমাদের রাজনৈতিক পরিসীমা। তাহলে বোঝা গেল এই রাজনৈতিক পরিসীমার আন্ডারে, রাজনৈতিক পরিসীমার আন্ডারে এই পোর্শনটা রাজনৈতিক পরিসীমার আন্ডারে। আবার আবার এইখানে করে দিস না, এটা তো মায়ানমার চলে গেল, ঠিক তো? তার মানে কি এই জায়গাগুলোর মধ্যে যেখানে ইন্ডিয়ার সব দাবদাওয়া রয়েছে, এই জায়গার মধ্যে তৈরি হওয়া যে কোনো ইনকাম, যে কোনো সার্ভিস সব কার মধ্যে পড়ে? জিডিপির মধ্যে পড়ে। ক্লিয়ার হয়েছে? সত্য। চলো আজকের মতো ইতি।